আধার ৪১। গল্পের নাম তিমিরে খণ্ডযুদ্ধ। ডিসেম্বর মাস শেষ, নতুন বছর এসেছে। তাও অনেক দিন হলো, তথাপি আমার মনে একটু আনন্দ নেই। মনে হচ্ছে জীবন থেকে অনেক কিছু হারিয়ে ফেলেছি, অথচ জীবনে তেমন কিছুই পাইনি যা আমি হারাবো। আমার মধ্যে একটা বিষয় আছে যেটা আমাকে সবসময় কষ্ট দেয়। সেটা হলো আমার কাটিয়ে আসা প্রতিটা দিন আর মাসের জন্য অদ্ভুত এক কারণে আমার কষ্ট লাগে, যেন অতীতের প্রতিটা দিন ছিল বহু বছরের জরাজীর্ণ এক বটবৃক্ষ, যা ক্রমান্বয়ে আমার বুকের ওপরে তার কাণ্ডশাখা বিস্তার করে আছে। একটু সময় পেরোলে মনে হয় সে অদৃশ্য বটবৃক্ষের কাণ্ডশাখা ভার আমার এই ছোট্ট জীবনের অসহনীয় হয়ে পড়ছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় ডিসেম্বরের শেষ দিনগুলোর কথা মনে পড়লে চোখের কোণে অজান্তে জল চলে আসে। মাঝে মাঝে নিজেকে মানসিক রোগী বলেও মনে হয়। আমার এই জীবন কিসের জন্য? আজও আমার মনের ভেতর এই কথাগুলো ভীষণভাবে পাক খাচ্ছে। তাই অনেকক্ষণ ধরে শুয়ে থাকার পরেও চোখে কোনো ঘুম নেই। আমার বিছানার ওপর লাগানো ড্রিম লাইটের নীলাভ আলো গিয়ে পড়ছে আমার সামনের দেয়ালে লাগানো বড় ঘড়িটার ওপর। দেখা যাচ্ছে ঘড়ির মিনিট, সেকেন্ড আর ঘন্টার কাঁটা। দেখলাম রাত 12:23। অথচ আমার কাছে মনে হচ্ছে এই তো সবে বিছানায় শুয়েছি। মনের মধ্যে ছায়ার মতো কেবল চিন্তা ঘুরপাক করছে অনবরত। ঘড়ির কাঁটার টিকটিক আওয়াজ যেন নিস্তব্ধ দেয়াল ভেদ করে অদূরে মিশে যাচ্ছে। এই নিঃসঙ্গ জীবন যেন আমাকে অতিষ্ঠ করে তুলেছে দিনের পর দিন। এমন সময় হঠাৎ আমার মাথায় একটা কথা এলো। সেটা হলো, আমি জন্মেছি সেই থেকে আমাদের গ্রামের বাড়িতে আমাকে নিয়ে যাওয়া হয়নি। ছোটবেলায় শুনেছি ওখানে দাদা দাদি থাকে। শুধু তারা থাকে এটা বললে ভুল হবে, তাদের ছেলে মেয়েরাও সেখানে থাকে, মানে আমার চাচা ও ফুপুরা। আমি আমার আম্মুর কাছে থেকে শুনেছি 14-15 বছর হবে সেই বাড়িতে তারা যাওয়া বন্ধ করে দিয়েছে কোনো কারণে। আমার বাবার কাছে শুনেছি গ্রামে আমাদের একটি জমিদার বাড়ি আছে, তবে অজানা কোনো এক কারণে তিনি এর বেশি কিছুই আমাকে বলতে চান না। এমনকি একদিন গ্রামের সেই বাড়িতে যাওয়ার আগ্রহ দেখালে আমাকে তারা স্পষ্ট হয়ে বলেছে যেন সেই বাড়িতে যাওয়ার কথা কখনোই না বলি। আমি বাবা মায়ের একমাত্র বাধ্য সন্তান হিসেবে তাদের কথার বিরুদ্ধে কখনো কোনো কথা বলিনি। তাই গ্রামের বাড়িতে যাওয়ার প্রসঙ্গটা সেই কবেই বাদ দিয়েছি। তবে বড় হওয়ার সাথে সাথে কিছু ইচ্ছে মনে জাগ্রত হয়, যা পূর্ণ করতে না পারলে মনে শান্তি লাগে না। আমি এটাই বুঝতে পারি না কেন তারা গ্রামের বাড়িতে আমাকে যেতে মানা করে। কেনই বা তারা নিজেরাও সেখানে যায় না? এর উত্তর আমার কাছে এখনও অজানা। তবে একদিন অনাকাঙ্ক্ষিতভাবে একটা কথা আমি শুনে ফেলেছিলাম। কথাটা আমার আম্মুর রুমের বাইরে থেকে শুনেছি। আসলে আমার তখন ফোনের চার্জ শেষ হয়ে যাওয়ায় চার্জার নিয়ে আম্মুর রুমের দিকে যাচ্ছিলাম, কারণ আমার রুমে ইলেকট্রিক সার্কিট বোর্ড তখন নষ্ট হয়ে গিয়েছিল। তখন শুনেছিলাম আম্মু কাউকে বলছে, সেই অপয়া বাড়িতে আমি বা আমার পরিবারের কাউকে কোনো দিন নিয়ে যাব না। আমার কি মনে নেই কি হয়েছিল আমাদের সাথে? এরপরও আপনি বলছেন সেখানে ফিরে যাওয়ার কথা। আমার মাথায় কি দোষ পড়েছে? মনে হচ্ছিল আম্মু বেশি রেগে গেছে। আম্মু আরও বলেছেন, আমি কখনোই সেই অপয়া বাড়িতে ফিরে যাব না। আমার আম্মু এই কথাগুলো উত্তেজিত হয়ে ফোনে সেই ব্যক্তিকে বলছিলেন। আমি বোধ করি আমার বয়স তখন 13 কি 14 হবে। আমার স্মৃতিশক্তি ভালো, তাই অনেক আগের কথাও আমার মনে থাকে। তবে মানুষের জীবনে কিছু কথা বা দৃশ্য সবসময় মনে থাকে, সেটা হোক জন্মের পরের কোনো কথা কিংবা ছোটবেলার কথা। সে কথাগুলো মানুষ কখনোই ভোলে না। মানুষের স্মৃতিতে সেই কথাগুলো চিরজীবনের জন্য গেঁথে যায়। এখন আমি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করি। বর্তমান বয়স 22 বছর। বিয়ে করিনি। বাবা মা দুজনই নিজেদের কাজকর্ম নিয়ে ব্যস্ত সারাদিন। কাজ বলতে আমার বাবা সাংবাদিকতা করেন, আর আমার মা নিজে দাঁড় করানো হোটেল পরিচালনা করেন। আমার বাবা মা দুজনই কর্মঠ মানুষ।
বসে থাকা তাদের পছন্দ নয়। তাই আমাকেও তারা বলেছেন, তোমাকে এত বছর মানুষ করেছি, আজ নিজের পায়ে দাঁড়িয়েছ। আশা করি এখন আর আমাদের ওপর নির্ভর করে থাকতে হবে না। নিজের জীবন নিজের মতো করে পরিচালনা করার সময় এখন তোমার। আজ জানুয়ারি মাসের 16 তারিখ। আজ আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আমি আমাদের গ্রামের বাড়িতে যাব। এই কথাটা অনেক দিন ধরে আমার মাথায় চেপেছিল, তাই এই সিদ্ধান্ত নেওয়া। এত বড় হয়েছি কিন্তু সেখানে যাওয়া হয়নি আজও। মনের মধ্যে তাই একটা জেদ চেপে বসে আছে। নিজের দাদু বাড়িতে যাব না, এটা কেমন কথা? আমার এই সিদ্ধান্ত শুনে প্রথমে আমার বাবা মার মুখ কালো হয়ে গেল। তবে বিকালবেলা তারা দুজনেই বললেন, আচ্ছা, তোমার যখন ইচ্ছে হয়েছে দাদুর বাড়িতে যাবে তখন যাও, আমরা আর কেউ আটকাবো না তোমাকে। তবে অবশ্যই তুমি নিজের খেয়াল রাখবে, কারণ আমাদের তুমি ছাড়া আর কেউ নেই। তোমার কিছু হোক, আমরা সেটা মানতে পারবো না। তুমি যখন সিদ্ধান্ত নিয়েই ফেলেছ তখন যাও। শুধু একটা কথাই বলবো, ছোটবেলা থেকে তোমাকে এতদিন নিষেধ করে এসেছি, এর পিছনে অনেকগুলো কারণ ছিল। আমি চাই না সেই বাড়িতে আমাদের পরিবারের কেউ যাক। মা বললেন, তুমি তোমার বাবাকে জিজ্ঞেস করে দেখো, এমনকি তোমার বাবাও সেটা চায় না। 11 সিন্ধুর গোধূলি 6 নম্বর বগির একটি সিটে আমি বসে আছি। এখন দুপুর 1:10। ট্রেন ছাড়তে আরও 20 মিনিটের মতো দেরি হবে। আমার সাথে আমার কোম্পানির 2জন কলিগ, সেজুতি আর অনি। এরা দুজনই আমার খুব প্রিয়। গ্রামে আমাদের দাদু বাড়িতে যাব, এ কথা শুনেই দুজনই আমার সাথে যাওয়ার জন্য নিজেদের ইচ্ছা প্রকাশ করে। প্রথমে ভেবেছিলাম এখন একাই যাই, তারপর না হয় আর একদিন ওদের সাথে নিয়ে যাব। কিন্তু ওরা দুজনেই নাছোড়বান্দা, আমার সাথেই যাবে। অগত্যাই ওদের নিয়ে আজ আমার দাদু বাড়ি যাওয়ার গন্তব্য শুরু হয়েছে। তাই সব বাধাবিঘ্ন উপেক্ষা করে ট্রেনের কামরায় আমরা 3জন উঠে পড়লাম। জীবনে যেখানে যাইনি সেখানে হঠাৎ যাওয়াটা আমার জন্য অ্যাডভেঞ্চারের মতো। ভেবেছিলাম জীবনটাকে উপভোগ করব, নিজের মধ্যে কুকড়ে কুকড়ে বাঁচার চেয়ে মৃত্যু বোধ করি ভালো। তাই এখন থেকে প্রকৃতির মাঝে জেগে সমর্পণ করব, ঘোরাঘুরি করব। প্রচণ্ড গতিতে ট্রেন ছুটছে। ভেবেছিলাম ভোরের দিকে যাত্রা শুরু করব, কিন্তু জিনিসপত্র ঠিকঠাক করতে করতে দুপুর গড়িয়ে গেল। অগত্যায় এই বেলা রওনা দিতে হলো, কারণ অফিস থেকে 3 দিনের ছুটি পেয়েছিলাম, তার মধ্যে একদিন পেরিয়ে গেছে সব প্ল্যান করতে করতে। গ্রামে দাদু বাড়িতে পৌঁছে কি করব সেটাই এখন বসে বসে ভাবছি। একটু অদ্ভুত লাগছে নিজের কাছে, এর আগে কখনো সেখানে যাওয়া হয়নি। বাবাকে বলে গ্রামের বাড়ির ঠিকানা সাথে নিয়ে এসেছি, আর বাবা একটা চিঠিতে সব লিখে দিয়েছেন আমাদের ব্যাপারে। এটা বাড়ির কাউকে দিলেই তারা বুঝতে পারবে। যেহেতু গ্রামের বাড়ির কোনো ফোন নাম্বার অনেকদিন হওয়াতে সেটা ঠিক নেই, তাই এই ব্যবস্থা। ট্রেনের কামরায় বসে আছি আধা ঘন্টা ধরে। ট্রেন ভৈরব স্টেশনে থেমে আছে। এখানে ট্রেন আধা ঘন্টা থামে, ইঞ্জিন বদলানোর কাজ চলে এর মধ্যে। কিশোরগঞ্জ আসবে সম্ভবত আরও 5টা স্টেশন পরে। ট্রেনের জানলা দিয়ে দেখা যাচ্ছে গোধূলির শেষ আকাশ, পরিষ্কার রোদেলা দিন আজ। পাখিরা নিজেদের ইচ্ছা মতো ডানা মেলে উঠছে। ট্রেন যখন কিশোরগঞ্জ স্টেশনে এসে থামলো তখন বিকেল হয়ে গেছে। পরন্তু বিকেলের কমলা রঙের আলো এসে গায়ে লাগছে। আমি, অনি আর সেজুতি দাঁড়িয়ে আছি স্টেশন থেকে একটু দূরে। আধা ঘন্টার কাছাকাছি হতে যাচ্ছে, কিন্তু কোনো যানবাহনের দেখা মিলছে না। যেসব যানবাহন রাস্তায় চলাচল করছে তার বেশিরভাগই বড় বড় ট্রাক, আর মাঝে মধ্যে কিছু গাড়ি দেখা যাচ্ছে। তবে সেগুলোর বেশিরভাগই বই বোঝাই করে, সম্ভবত বইমেলার আয়োজন আছে। সেজুতির দিকে চোখ যেতেই দেখতে পেলাম কোনো কারণে খুশিতে ওর মুখের রং পাল্টে গেছে। ফর্সা গাল হয়ে গেছে লাল। সুন্দর ছন্দ মিলেছে, তাই না? এতক্ষণের জার্নিতে অনির চেহারা একটা ঋষি ঋষি ভাব এসেছে। কোঁকড়ানো চুলগুলো এলোমেলো হয়ে বাতাসে উঠছে। ও নিজের চোখের চশমা পরিষ্কার করতে ব্যস্ত। আমি একটি বাঁধানো তেঁতুল গাছের নিচে দাঁড়িয়ে আছি গাড়ির অপেক্ষায়। হঠাৎ নজরে এলো একটা অটো সেই দূর থেকে এদিকে আসছে। এই অটো। অটোর লোকটা আমার দিকে ভ্রু কুঁচকে তাকালো।
মনে হয় সে আমার ডাকে সাংঘাতিক বিরক্ত, কিন্তু আমার কি করার, দাঁড়িয়ে রয়েছি সেই কখন থেকে। মিনিট খানেক অটোর লোকটা চুপ করে রইল, তারপর লোকটা একগাল হেসে বলল, কই যাইবেন আপনারা? দেখলাম লোকটার মুখ ভর্তি পান, তার ঠোঁট সেই পানের পিকে লাল হয়ে আছে। আমি বললাম, হোসেনপুর যাবে? তখন লোকটি বলল, যাব না কেন, উঠে বসেন, তবে ভাড়াটা ওসব নিয়ে ভাবতে হবে না। আচ্ছা তাহলে উঠে বসেন। আমরা তিনজন উঠে বসলাম অটোর মধ্যে। হোসেনপুর এখান থেকে কত দূর আমি তা জানি না, জিপিএস আর বাবার দেওয়ার ঠিকানা অনুযায়ী পৌঁছাতে পারলেই হলো। তারপর কথায় কথায় আমাদের ঠিকানা অনুযায়ী বাড়ি পৌঁছানোর দায়িত্বটাও অটোওয়ালা নিজেই নিয়ে নিলেন। উনি যে বেশি টাকার লোভে এই দায়িত্বটা নিয়েছে তাতে কোনো সন্দেহ নেই। সে যাগ্যে, আমাদের তাতে কি, আমরা সঠিক বাড়িটায় পৌঁছাতে পারলেই হয়। আমি একটা বিষয় কিছুক্ষণ ধরে লক্ষ্য করছি, অটোওয়ালা লোকটা বেশ আগ্রহ নিয়ে গাড়ি চালাচ্ছে। তাতে মনে হচ্ছে লোকটা গাড়ি চালানো এবং জায়গা চেনায় বেশ অভিজ্ঞ। এরপর ছোট ছোট ইনস্ট্রাকশন আর লোকেশন ম্যাপ দেখে আমরা রাত 9টায় এসে পৌঁছালাম আমাদের কাঙ্ক্ষিত বাড়িতে। মূল বাড়ির ফটক গাঢ় অন্ধকারে ডুবে আছে। বোঝা যাচ্ছে যে বহুদিন এই বাড়িতে কেউ আসে না। ভাঙাচোরা পাঁচিলের সামনের দিকে মূল বাড়িতে ঢোকার রাস্তা, তবে সেখানে বড় দরজা। অন্ধকারে দূর থেকে দেখে মনে হচ্ছিল মেইন গেটে বুঝি তালা ঝুলছে, কিন্তু কাছে এসে বুঝলাম অন্ধকারে ভুল দেখেছি। অটোওয়ালা লোকটাকে তার প্রাপ্য ভাড়া মিটিয়ে আমরা তিনজন এসে দাঁড়ালাম বাড়ির পরিত্যক্ত মেইন গেটের সামনে। গেটটা ঠেলতেই বিকট শব্দে সেটা খুলে গেল। আমরা বাড়ির যত সামনে এগোচ্ছি তত মনে হচ্ছে রহস্য গাঢ় হচ্ছে। এরপর প্রধান সদর দরজার কাছে এসে দাঁড়াতেই কিছুক্ষণের জন্য মনে প্রশ্ন জাগলো। সেটা হলো, এখানে আদৌ কেউ থাকে নাকি আমি না জেনে আসায় ভুল করছি? দ্বিধাদ্বন্দ্বিত হয়ে আমি ভাবছি এখন কি করব। মনে হচ্ছে এখানে কেউ থাকে না। তখন হঠাৎ আমাদের সবাইকে চমকে দিয়ে একজন মধ্যবয়স্ক মহিলা দরজা খুলে বেরিয়ে এলেন। আধো অন্ধকারে মহিলাটির লাল পেড়ে বিবর্ণ রঙের শাড়ি চোখে পড়ল। তিনি জবুথবু হয়ে আমাদের বললেন, ভেতরে এসো বাবারা। আমি তো পুরাই হতভম্ব হয়ে গেলাম। তিনি কি আমাদের চেনেন? আমরা যে আসবো তিনি কি আগে থেকেই জানতেন? আমি ভদ্র মহিলাকে জিজ্ঞেস করলাম, আপনি কি আমাদের চেনেন? তিনি ফোকলা দাঁত বের করে একটা হাসি দিয়ে বললেন, সব কথা কি বাহিরে দাঁড়িয়েই বলবো? আগে তো ভেতরে এসো তোমরা, তারপর না হয় সব বলছি। আমার মনে হলো বাবা বোধহয় কোনোভাবে এই মহিলাকে ফোন দিয়ে জানিয়ে দিয়েছেন। আমরা তিনজন বাড়ির ভেতরে প্রবেশ করলাম। শ্বেত পাথরের নোনাধরা দেয়ালের প্রস্তর জুড়ে দেশি বিদেশি সব পোর্ট্রেট টাঙানো, তবে সেগুলো সব সেকেলে আমলের। অন্দরমহলের অবস্থা বাইরে থেকে যেমন মনে হচ্ছিল, ভেতরে আসার পর তার থেকে ভালো বোধ হচ্ছে। আমরা তিনজন অন্দরমহলে প্রবেশ করার পরই সেই মহিলা সযত্নে একটি মোমবাতি জ্বালিয়ে পাশের টেবিলে রাখলেন। তারপর ভাঙা হারিকেন হাতে আমাদের সামনে এসে বসলেন। বুঝতে পারলাম এই বাড়িটিতে ইলেকট্রিসিটির ব্যবস্থা নেই। তিনি আমাদের কাছে এসে বললেন, তোমরা কি খেতে চাও বলো, আমি রান্না করে আনি। আমি বললাম, আপনার পরিচয়টা তো এখনও পেলাম না। তাছাড়া আপনি তো জিজ্ঞেসে করলেন না আমি কে বা আমরা কারা। আপনি তখন থেকে। তিনি তখন আবার একগাল হেসে বললেন, জানি গো জানি, সেসব কথা পরে হবে। আগে তোমরা কি খাবে সেটা বলো। আমার আবার রান্নার জন্য জোগাড় যন্ত্র করতে হবে, দেরি হলে আবার মানুষ পাবো না। আমি ভদ্রমহিলার কথা কিছুই বুঝতে পারছিলাম না। সেজুতি আর অনি এতক্ষণ কোনো কথা বলছিল না। এখন ওদের শুরু হয়েছে।
সেজুতি বলল, আমরা হাঁসের সালুন খাবো। আপনি কি রাঁধতে পারেন? শুনেছি গ্রামের মানুষ এই খাবারটা খুব ভালো রাঁধতে পারে। অনিও সহজ সরলভাবে সেজুতিকে সায় দিয়ে বলে উঠল, আমারও হাঁসের সালুন খেতে ইচ্ছা করছে। মাকে বললে তো রাঁধবেই না, উল্টা আমাকে বলে রেঁধে খেতে পারিস না। আমরা এখন সবাই অনির কথা শুনে হাসাহাসি করছি। ভদ্রমহিলাও আমাদের সাথে কিছুক্ষণ হাসলেন, তবে সে হাসি দ্রুতই তার চেহারা থেকে মিলিয়ে গেল। তিনি বললেন, তোমরা বসো, আমি হাঁসের সালুন রান্নার ব্যবস্থা করছি। এই বলে তিনি উঠে পশ্চিমের দিকে একটা ঘরে চলে গেলেন। বোধহয় ওটাই রান্নাঘর। আমার এখন এখানে ভালোই লাগছে, মনে হচ্ছে এখানে এসে মনটা ভালো হয়ে গেছে, এজন্যই ঘোরাঘুরি করার প্রয়োজন আছে বোধ করলাম। প্রায় 2 ঘন্টা কেটে গেছে এখানে এসেছি। ভদ্রমহিলা সেই কখন রান্নাঘরে গিয়েছেন এখনও তার দেখা মিলছে না। এদিকে হাত ঘড়িতে রাত 12টার উপরে বাজে। এখানে তেমন নেটওয়ার্ক নেই। আমি ঘর থেকে বাইরে গিয়ে বাবাকে ফোনে চেষ্টা করছি। ওনাদের না জানালে ওনারা আবার চিন্তা করবেন, কিন্তু শত চেষ্টার পরেও ফোন আর যাচ্ছে না। অগত্যায় ভেতরে এসে সেজুতি আর অনির সাথে বসে গল্প করতে লাগলাম। এর মধ্যে নাকে এসে লাগলো কষানো মাংসের ঘ্রাণ। আমাদের মনে হলো রান্না বোধহয় শেষ হয়ে গিয়েছে। এদিকে খিদেতে পেটের ভিতরে ইঁদুর দৌড়াচ্ছে। আমরা তাই গিয়ে খাবার টেবিলে বসলাম। তিনি যাওয়ার আগে আমাদের টেবিল দেখিয়ে গিয়েছেন। একসময় গরম ভাত আর মাংসের বাটি হাতে ভদ্রমহিলা আমাদের দিকে এগিয়ে আসছেন দেখে আমরাও নড়ে চড়ে বসলাম। আসলে আমাদের সবার খুব খিদে পেয়েছে। সেই তখন সকালবেলা খেয়ে বেরিয়েছিলাম, তখন থেকে আর কিছু খাওয়া হয়নি। আমাদের 3 জনকে তিনি খাবার পরিবেশন করে দিয়ে আবার রান্নাঘরে গেলেন। শোনা গেল তিনি রান্নাঘর থেকে হাঁক দিয়ে বলছেন, কিছু লাগলে আমাকে জানিও। আমরা মনোযোগ সহকারে খাবার খাচ্ছি। হাঁসের মাংসের সালুনটা অসাধারণ রেঁধেছেন মহিলাটি। তাকে এই জন্য ধন্যবাদ দেওয়া উচিত বলে আমি মনে করি। আমাদের আর কিছুর প্রয়োজন পড়ল না, বরং অনেকটা বেশিই হয়েছে। আমি প্রথম খাবার শেষ করে হাত ধোয়ার জন্য উঠে রান্নাঘরের দিকে এগিয়ে গেলাম। তারপর রান্নাঘরের দরজার কাছে আসতেই হারিকেনের আলোয় যা দেখলাম তা আমি জীবনে ভুলতে পারবো না। রান্নাঘরে একটা ঝুলন্ত দড়িতে ঝুলছে একটা মানুষের দেহ। সেটার গায়ে কোনো চামড়া নেই। এমন বীভৎস কাণ্ড দেখে আমি হতভম্ব হয়ে গেলাম। আর এক বিন্দু সাহসও হলো না ভেতরে যাওয়ার। এরপর চোখের পলক ফেলতেই দেখি কিচ্ছু নেই, সব স্বাভাবিক। কিন্তু সেই মহিলাটিকে রান্নাঘরের কোথাও দেখতে পেলাম না। হঠাৎ আমার কাঁধে কারো ঠান্ডা হাতের স্পর্শ এসে পড়তেই শরীরটা ঝাঁকি দিয়ে উঠল। দেখলাম সেই মহিলাটি দাঁড়িয়ে রয়েছেন। আমাকে বললেন, এখানে কি খুঁজছো? হাত ধোয়ার হলে আমার সাথে এসো। ঘটনা এত দ্রুত ঘটল যে সবকিছু আমার মাথার উপর দিয়ে গেল। আমি মহিলাটির সঙ্গে চলছি। তিনি একটা কলঘরের কাছে গিয়ে থেমে গেলেন। তারপর আমাকে উদ্দেশ্য করে বললেন, যাও। হঠাৎ আমার কেমন জানি মহিলাটিকে সন্দেহজনক মনে হলো এখানে থাকাটা আমাদের জন্য শুভ কিছু বয়ে আনবে না। যত দ্রুত এখান থেকে বেরিয়ে যাওয়া যায় ততই ভালো। কিন্তু সেজুতি আর অনিকে কোথাও পেলাম না। আমি হাত ধুয়ে এসে তাড়াতাড়ি সেজুতি আর অনিকে খুঁজতে লাগলাম। একতলার কোথাও ওদের খুঁজে পেলাম না। এমনকি মহিলাটিকেও আর কোথাও দেখতে পাচ্ছি না। দোতলায় ওঠার জন্য সিঁড়ির কাছে যেতেই মনে হলো নিচের কলঘরে কেউ যেন কল চাপছে। কিন্তু এইমাত্রই তো আমি সেখান থেকে এলাম, তখন কাউকে তো দেখতে পাইনি। আমার ভেতরে এখন ভয়ের সঞ্চার হলো। মনে হলো কোনো এক অশুভ জায়গায় আমরা চলে এসেছি। তড়িঘড়ি করে কল ঘরের দিকে এগোতেই যাব, ঠিক তখনই খাবার টেবিলের দিকে
আমার নজর গেল। বিশ্রী পোকা ধরা পচা খাবার দেখলাম টেবিলের বাটিতে। আমার তখন বমি হওয়ার উপক্রম। কোনো মতে নিজেকে সামলে দোতলায় গিয়ে উঠলাম, কিন্তু দোতলায়ও কাউকে দেখতে পেলাম না। মনে হলো বাড়ির ছাদে যায়নি তো ওরা। আমি দৌড়ে সিঁড়ি দিয়ে ছাদে উঠলাম। অন্ধকারে মনে হলো ছাদে দাঁড়িয়ে কারা যেন কথা বলছে। সে যদি আর অনি নয় তো, কিন্তু ওদের কণ্ঠ তো আমার পরিচিত। ওরা তো এভাবে কথা বলে না। মনের মধ্যে ভয় তীব্র হতে লাগলো, শরীরের লোম দাঁড়িয়ে গেছে। এ কেমন ঝামেলায় পড়লাম! আমার সমগ্র শরীর কাঁপছে, আর আমার এক পা বাড়ানোর সাহস হলো না। নিচে নেমে এলাম। আমার খুব ক্লান্ত লাগছে। চোখের সামনে সব অন্ধকার হয়ে আসছে, সব অন্ধকার। এরপর আমার কখন জ্ঞান ফিরেছে বলতে পারবো না। চোখ খুলে সেজুতি আর রনিকে দেখতে পেলাম। আমার বুকের ওপর থেকে যেন একটা ভারী বোঝা নেমে গেল তৎক্ষণাৎ। আমার মনে হলো আমি এখন একটা গাছের বাঁধানো জায়গায় বসে আছি। নজর গেল উপরের দিকে, দেখতে পেলাম সেই তেঁতুল গাছটাকে। আমি তাহলে এখানে কিভাবে আসলাম? মনের মধ্যে একাধিক প্রশ্ন নিয়ে সেজুতিকে জিজ্ঞেস করলাম, তোরা কোথায় গিয়েছিলি? সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু পাইনি। তারপর তো আমার কিছুই মনে নেই। আমার কথা শেষ হওয়ার পর সেজুতি আর অনির মুখের দিকে তাকালাম। ওরা আমার দিকে হতভম্ব হয়ে তাকিয়ে আছে। জিজ্ঞেস করলাম, কিরে, কিছু বলছিস না কেন? আমাকে তোরা কিভাবে ওই বাড়ি থেকে নিয়ে এলি? কিছু বলছিস না কেন? সেজুতি বড় বড় চোখ করে বলল, কি বলছো তুমি এসব? আমরা তোমাকে কিভাবে আনলাম মানে? তোমার কি শরীর খারাপ করছে? হঠাৎ দেখলাম তুমি অজ্ঞান হয়ে পড়ে গেলে। আমরা তোমাকে ধরাধরি করে এখানে এনে বসিয়েছি। তোমার শরীর ভালো না, তুমি সেটা আগে বললে না কেন? তাহলে কি আজ আসতাম? চলো ফিরে যাই। অনি বলল, এখন কিভাবে ফিরবে? চলো, আশেপাশে কোনো হোটেল থাকলে সেখানে উঠি। সে যদি অনির কথায় সম্মতি প্রকাশ করে বলল, আচ্ছা, তাহলে তাই করো। তারপর আমার আর কোনো কথাই ওরা শুনল না। একটা বেবি ট্যাক্সি ডেকে উঠে পড়লাম আমরা। 15 মিনিট এভাবে ট্যাক্সিতে বসে থাকার পর একটা হোটেলের নজরে আসতেই সেখানে নেমে পড়লাম। সেদিনের কথা যদি কাউকে বলি, আমাকে হয়তো তারা মানসিক রোগী ভাববে। তাই আর কাউকে কিছু বলিনি, নিজের মধ্যেই সব রেখে দিয়েছি। আজও মাঝে মধ্যে সেই রাতের কথা মনে পড়লে হৃদস্পন্দন বেড়ে যায়। আদৌ কি সেই জমিদার বাড়িতে কোনো সমস্যা আছে, যে কারণে আমার বাবা মা সেখানে কখনোই যেতে চায় না? আমি আর সে উত্তর কখনোই পেলাম না। আজ অনেক দিন পেরিয়ে গেছে। অমীমাংসিত রহস্য ঘেরা সেই বাড়িটিতে আমার আর কখনোই যাওয়া হয়নি। মাঝে মধ্যে স্মৃতিতে সেই রাতের খণ্ডযুদ্ধের কথা মনে পড়লে ভয়ে আমার আত্মা কেঁপে ওঠে।